বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের 2023 সালের যারা পরীক্ষার্থী তাদের সৃজনশীল প্রশ্ন কী ধরনের হতে পারে সে সম্পর্কিত ক খ ঘ গ প্রশ্নগুলো আমরা আলোচনা করব পর্যায়ক্রমিকভাবে। চলো আমরা আজকে ভিডিওটি শুরু করি। প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা, এই অধ্যায় থেকে যে ক প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে: পানির তড়িৎবিন্দুর সংজ্ঞা দাও, আপেক্ষিক তাপ কাকে বলে, উষ্ণতা কাকে বলে, তাপীয় সমতা কাকে বলে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র বিবৃত করো, তাপীয় সিস্টেম কি, সমষ্ণ প্রক্রিয়া কি, রুদ্রতাপীয় প্রক্রিয়া কি, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ কাকে বলে, অন্তঃস্থ শক্তি কাকে বলে, তাপগতিবিদ্যার ন্যূনতম সূত্রটি কি, প্রত্যাগামী প্রক্রিয়া কাকে বলা হয়, অপ্রত্যাগামী প্রক্রিয়া কাকে বলা হয়, কার্নোচক্র কি, তাপ ইঞ্জিন দক্ষতা কি, এন্ট্রপি কি, থার্মোমিটার কি। এ ছিল এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক প্রশ্নগুলো। এবং সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো স্টার চিহ্নিত করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, তোমরা সেই অনুসারে বুঝে নিবে। এই অধ্যায় থেকে যে খ প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে: ক্লিনিক্যাল থার্মোমিটার 0 ডিগ্রি ফারেনহাইট থেকে দাগ কাটা থাকে না কেন, ব্যাখ্যা করো। সমষ্ণ প্রক্রিয়ায় DW=DQ কেন, ব্যাখ্যা করো। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি শক্তির নিত্যতা সূত্রের একটি বিশেষ রূপ, ব্যাখ্যা করো। P বনাম B লেখচিত্রে রুদ্রতাপীয় রেখাকে সম এন্ট্রপি রেখা বলা হয় কেন। গ্যাসের ক্ষেত্রে দুটি আপেক্ষিক তাপ থাকে কেন, ব্যাখ্যা করো। CP > CB কেন, ব্যাখ্যা করো। রুদ্রতাপীয় প্রসারণের সিস্টেম শীতল হয় কেন, ব্যাখ্যা করো। গ্যাসের মোলার আপেক্ষিক তাপ 20.4 জুল পার কেলভিন বলতে কী বুঝো। এই ছিল এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে খ প্রশ্নগুলো সেগুলো। এখন এই অধ্যায় থেকে যে গ প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো হলো: ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো। তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে এটিকে পথবর্তী ইঞ্জিনে রূপান্তরিত করা সম্ভব কিনা, এই ধরনের প্রশ্ন চাইতে পারে। তাপ ইঞ্জিনের বিভিন্ন ধাপে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করা চাইতে পারে। তাপ ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ বৃদ্ধি করতে কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, সেই ধরনের প্রশ্ন আসতে পারে। বরফ গলার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা দ্বিগুণ করা সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ আসতে পারে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের প্রয়োগ বা সমর্থন করে কিনা, এই ধরনের সৃজনশীল প্রশ্ন আসতে পারে। সমষ্ণ প্রসারণের সম্পূর্ণ কাজ নির্ণয় করো। ইঞ্জিনের অধিক কর্মদক্ষতা ব্যাখ্যা করো। এই ছিল এই অধ্যায় থেকে যে সৃজনশীলের অংশ সেইগুলো। এরপর দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে: দ্বিতীয় অধ্যায় হলো স্থির তড়িৎ। এই স্থির তড়িৎ থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে ক প্রশ্নগুলো: তড়িৎ বিভব কী, তড়িৎ আবেশ কী, বিদ্যুৎ বিন্দু চার্জ কাকে বলে, তড়িৎচালক শক্তি কী, তড়িৎ দ্বিমেরু কাকে বলা হয়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। চার্জের কোয়ান্টাম কাকে বলা হয়, পোলার ডাই ইলেকট্রিক কাকে বলা, পরাবিদ্যুৎ বা ডাই ইলেকট্রিক মাধ্যম কী, ফ্যারাড কাকে বলা, তড়িৎ ধারক কী, গসিয়ান তল কাকে বলা হয়, গসের সূত্রটি বিবৃত করো, এক ইলেকট্রন ভোল্ট কী। এই অধ্যায় থেকে যে খ প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে: চার্জিত গোলকের কেন্দ্রে প্রাবল্য মান 0, ব্যাখ্যা করো। পৃথিবীর বিভব 0 ধরা হয় কেন, ব্যাখ্যা করো। বিভব পার্থক্যের SI এককে কিলো জুল মিটার স্কোয়ার, A ইনভার্স 1 এবং সেকেন্ড ইনভার্স 3, ব্যাখ্যা করো। কোনো বস্তুকে হাত দ্বারা ঘর্ষণ করলে উহা আহিত হয় না কেন, ব্যাখ্যা করো। চার্জিত গোলাকার পরিবাহীর কেন্দ্রে ও পৃষ্ঠে বিভব সমান থাকে, ব্যাখ্যা করো। আধানের কোয়ান্টারন কাকে বলে। কোনো বস্তুতে যে কোনো মানের চার্জ থাকতে পারে না, ব্যাখ্যা করো। কোনো বস্তুর আধান 2 × 10⁻⁹ কুলম্ব হতে পারে না, ব্যাখ্যা করো। পানির পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বেশি হওয়া সত্ত্বেও কেন ডাইইলেকট্রিক হিসাবে পানি ব্যবহার করা হয় না, ব্যাখ্যা করো। গোলাকার পরিবাহীর ধারকত্বের ব্যাসার্ধের উপর নির্ভরশীল, ব্যাখ্যা করো। কোনো ধারকের গায়ে যদি 0.06 মাইক্রোফ্যারাড 210 ভোল্ট লেখা আছে, কথাটির অর্থ কী বোঝায়। একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব
16.4 মাইক্রোফ্যারাড বলতে কি বোঝায়। এই ছিল এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ খ প্রশ্নগুলো সেগুলো। এছাড়া এই অধ্যায় থেকে যে আমরা সৃজনশীলের যে পাঠটা পড়ব গগর জন্য, সেই অংশগুলো হচ্ছে চার্জের উপর ক্রিয়াশীল বল নির্ণয় করো, বিভিন্ন তড়িৎ বিভবের পার্থক্য অথবা তুলনামূলক বিশ্লেষণ করো, চার্জের মধ্যে ক্রিয়াশীল কুলম্ব বলের মান নির্ণয় করো, কোনো বিন্দুতে বৈদ্যুতিক প্রাবল্য শূন্য হওয়া সম্ভব কিনা সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ চাইতে পারে, ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করো, ধারকের পাতগুলোকে কিভাবে স্থাপন করলে ধারকের মান সমান হবে সেগুলো বিশ্লেষণ চাইতে পারে, তড়িৎ বিভব নির্ণয় করা, চার্জিত বস্তুকে শূন্যে ভাসমান রাখা সম্ভব কিনা সেটার বিশ্লেষণ চাইতে পারে, গাণিতিকভাবে বিশ্লেষণ করা বিভিন্ন ধারকের চার্জের মধ্যে তুলনা, ধারকত্ব নির্ণয় করা। এই ছিল এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং সাথে আরও কিছু সৃজনশীলের গ অংশ প্রশ্ন রয়েছে, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। শান্টের রোধ শূন্য বা অসীম হয় না, ব্যাখ্যা করো। শান্ট কীভাবে গ্যালভানোমিটারকে রক্ষা করে, খুবই ইম্পর্টেন্ট। শান্ট কীভাবে গ্যালভানোমিটারকে রক্ষা করে, পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। অ্যামিটার এক প্রকার গ্যালভানোমিটার, ব্যাখ্যা করো। এই ছিল দ্বিতীয় অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ ঘ প্রশ্নগুলো সেগুলো। এরপর আমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ চলতড়িৎ থেকে যে ক প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে অর্ধপরিবাহীর সংজ্ঞা দাও, 1 অ্যাম্পায়ার প্রবাহের সংজ্ঞা দাও, খুবই ইম্পর্ট্যান্ট। আপেক্ষিক রোধ কাকে বলা হয়, অতি পরিবাহিতা কাকে বলা হয়, প্রবাহ ঘনত্ব কাকে বলে, রোদের উষ্ণতা গুণাঙ্ক কাকে বলে, জুলের রোদের ত্রুটির সূত্রটি লিখো, কিলোওয়াট ঘন্টা কি, এক ইলেকট্রন ভোল্ট কাকে বলে, তড়িৎচালক বল কাকে বলে, শান্ট কাকে বলে, কার্শফের দ্বিতীয় সূত্রটি কি। এই অধ্যায় থেকে যে খ প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের রোদের তাপমাত্রা গুণাঙ্ক 3.9 × 10⁻³ পার কোলম বলতে কি বুঝো। কোনো পরিবাহীর পরিবাহিতা 0.2 সিমেন্স বলতে কি বুঝো। পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয় কেন, ব্যাখ্যা করো। তাপমাত্রার বিবেচনায় পরিবাহী এবং অর্ধপরিবাহীর মধ্যে পার্থক্য লিখো। কোনো পরিবাহীর রোধ 1 ওহম বলতে কি বুঝো। বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ চলার ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধের ভূমিকা কি, ব্যাখ্যা করো। নিরাপত্তা ফিউজে বিশুদ্ধ ধাতু ব্যবহার করার কারণ কি। তড়িৎ ব্যাটারির গায়ে যদি 5 অ্যাম্পিয়ার আওয়ার লেখা থাকে তাহলে এটা কি, ব্যাখ্যা করো। হারানো ভোল্ট বলতে কি বোঝো। কার্শফের সূত্রটি চার্জের সংরক্ষণ সূত্র মেনে চলে, ব্যাখ্যা করো। এই অধ্যায়ের আরেক প্রশ্ন হচ্ছে শান্টের রোধ শূন্য বা অসীম হয়, ব্যাখ্যা করো। আর শান্ট কীভাবে গ্যালভানোমিটারকে রক্ষা করে, ব্যাখ্যা করো, খুবই ইম্পর্টেন্ট। অ্যামিটার এক প্রকার ভোল্ট মিটার, ব্যাখ্যা করো। এই ছিল এই অধ্যায় থেকে যে আমাদের প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো। এরপর এই অধ্যায় থেকে যে সৃজনশীলের পাঠটা পড়তে হবে সেটা হচ্ছে চাবি বন্ধ অবস্থায় বিভিন্ন বাহুতে কি পরিমাণ রোধ যুক্ত করলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় না, ব্যাখ্যা করো। বর্তনীর চাবি খোলা ও বন্ধ অবস্থায় বাহুর প্রবাহ একই হবে কিনা সেটা ব্যাখ্যা চাইতে পারে। বর্তনীর মূল প্রবাহ নির্ণয় করো। বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো। রোধগুলোকে শ্রেণী সমবায়ে সাজিয়ে চিত্র অঙ্কন করো এবং মূল প্রবাহের পরিবর্তন কীরূপভাবে বিশ্লেষণ করো। লব্ধি চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। অন্তরক খুঁটি সরিয়ে নিলে তারটি শূন্যে ভাসমান থাকবে কিনা সেটার বিশ্লেষণ চাইতে পারে। এই ছিল এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ সৃজনশীলের পাঠ। এরপরের অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে অধ্যায় 7ম ভৌত আলোক বিজ্ঞান। এই অধ্যায় থেকে যে ক প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কি, আলোর তরঙ্গ মুখ কাকে বলে, হাইগেন্স এর নীতিটি লিখো, আলোর ব্যতিচার কি, পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, অপবর্তন কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট, গ্রেটিং ধ্রুবক কাকে বলে, আলোর সমাবর্তন কি। এই অধ্যায় থেকে যে খ প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে কাচের আলোকবৎসর 6.27 × 10⁻12 km বলতে কি বুঝো। উড্ডীয়মান উড়োজাহাজের ছায়া মাটিতে পড়ে না কেন, ব্যাখ্যা করো। আলোর ব্যতিচার এবং অপবর্তনের মধ্যে তুলনামূলক আলোচনা করো। ইয়ংয়ের
দ্বিচির পরীক্ষায় ব্যতিচার জালরের কেন্দ্রীয় পট্টির প্রকৃতি ব্যাখ্যা করো। প্রকৃতিতে কোনো উৎসই সুসংগঠিত নয়, ব্যাখ্যা করো। এই অধ্যায় থেকে যে সৃজনশীলের অংশগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে উজ্জ্বল ডোরা হতে দশম উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয় করো। পঞ্চম অন্ধকার ডোরার দূরত্ব নির্ণয় করো। দশম উজ্জ্বল ডোরা ও দশম অন্ধকার ডোরার মধ্যকার কৌণিক অবস্থান তুলনামূলক আলোচনা আসতে পারে। আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। গঠনমূলক ব্যতিচার ও ধ্বংসাত্মক ব্যতিচারের তুলনামূলক ব্যাখ্যা আসতে পারে। অন্ধকার ডোরার প্রশস্ত নির্ণয় করো। ডোরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। এই ছিল এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে সৃজনশীলের পার্ট। এরপর আমাদের অষ্টম অধ্যায় থেকে যে ক খ প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো অষ্টম অধ্যায় হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এই অধ্যায় থেকে যে ক প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হলো জড় মাধ্যমে কাকে বলে, দৈর্ঘ্য সংকোচন কাকে বলে, এক্স রে কী, কাল দীর্ঘায়ন কী, ফোটো ইলেকট্রন কাকে বলা হয়, ফোটন কী, সূচক কম্পাঙ্ক কী, আলোর তড়িৎ প্রক্রিয়া ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট আলোক তড়িৎ প্রক্রিয়া। এই অধ্যায় থেকে যে খ প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে লরেন্স রূপান্তর ও গ্যালিলীয় রূপান্তর একই রকম হতে পারে কি, ব্যাখ্যা করো। কোনো বস্তুর আলোক বেগের থেকে বেশি বেগ চলা সম্ভব হলে ভরের কী পরিবর্তন ঘটে, ব্যাখ্যা করো। স্থির ভরসম্পূর্ণ কোনো বস্তু কণা আলোক বেগের সমান হবে কিনা স্থিতিশীল হতে পারে না। স্থির ভরসম্পূর্ণ কোনো বস্তু কণা আলোর বেগের সমান বেগে স্থিতিশীল হতে পারে না, ব্যাখ্যা করো। কৃষ্ণগহ্বর থেকে আলো নির্গত হতে পারে না, ব্যাখ্যা করো। প্লাঙ্কের ধ্রুবক এইচের মাত্রা সমীকরণ কী হবে? এক্স রে রশ্মি এবং গামা রশ্মির উৎপত্তি স্থল কী? বড় বস্তুর তরঙ্গ বৈশিষ্ট্য অস্পষ্ট কেন, ব্যাখ্যা করো। ধাতুসমূহের সূচক কম্পাঙ্ক না থাকলে কি ঘটত, ব্যাখ্যা করো। কোনো ধাতুর সূচক কম্পাঙ্ক 6.1 × 10⁻14 হার্টজ, ব্যাখ্যা করো। কোনো বস্তুর বেগ ফোটনের বেগের সমান হতে পারে না, ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট। কোনো একটি ধাতুর কার্য অপেক্ষক 2.31 ইলেকট্রন ভোল্ট বলতে কী বুঝো, ব্যাখ্যা করো। এই অধ্যায় থেকে যে গ প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে চলন্ত অবস্থায় শক্তি নির্ণয় করো। জীবিত অবস্থায় গ্রহে পৌঁছানো সম্ভব কিনা, ব্যাখ্যা করো। ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ নির্ণয় করো। এক্স রে রশ্মির বেদন ক্ষমতা তুলনামূলক বা বেশি কোনটি, ব্যাখ্যা করো। আপতিত ফোটনের কম্পাঙ্ক বনাম গতিশক্তি লেখচিত্র অঙ্কন করো এবং কারণ বিশ্লেষণ চাইতে পারে। নবযানের আপত ভর নির্ণয় করো। ফোটন শক্তি নির্ণয় করা চাইতে পারে। বিকিরণ শক্তি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় চাইতে পারে। নিঃসরিত আলো দৃশ্যমান হবে কিনা সেটা বিশ্লেষণ চাইতে পারে। এই ছিল এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ ঘ প্রশ্ন সেইগুলো। এরপর নবম অধ্যায় পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান থেকে যে ক প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে বর সংখ্যা কাকে বলে, নিউক্লিয়ন সংখ্যা কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট। আইসোটোপ কি, রাদারফোর্ড কি, ক্ষয় ধ্রুবক কাকে বলে, আসবেই, খুবই ইম্পর্টেন্ট, লেখা আছে পাশে, খেয়াল করে দেখো। অর্ধায়ু কাকে বলা হয়, তেজস্ক্রিয় ক্ষয়সূত্রটি লিখো। বর ত্রুটি কি, ইলেকট্রন ভোল্ট কাকে বলা হয়, শৃঙ্খল বিক্রিয়া কাকে বলা হয়, পারমাণবিক ভর কি, নিউক্লিয়ার ফিউশন কাকে বলে। এই ছিল এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে খ প্রশ্নগুলো সেগুলো। এরপরে এই অধ্যায় থেকে যে গ প্রশ্নগুলো পড়তে হবে সেইগুলো হলো নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয় আসতে পারে। তেজস্ক্রিয় পদার্থের ভাঙন প্রক্রিয়া ব্যাখ্যা করো। ফিউশন প্রক্রিয়ায় ভর ত্রুটি নির্ণয় করো। ফিউশন প্রক্রিয়া নির্গত শক্তি আয়রন 26/56 ভাঙতে পারে কিনা তার বিশ্লেষণ চাইতে পারে। তেজস্ক্রিয় বস্তুটির অবক্ষয় ধ্রুবক নির্ণয় করো। গড় অর্ধায়ু নির্ণয় আসতে পারে। অর্ধায়ু নির্ণয় গড় অর্ধায়ু আসতে পারে। গড় আয়ু নির্ণয় করো অথবা অর্ধায়ু নির্ণয় করো, এই ধরনের প্রশ্ন আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। 60% ক্ষয় হতে বিভিন্ন মৌলের কত সময় লাগে বিশ্লেষণ চাইতে পারে। গড় আয়ু অর্ধায়ু এক হবে কিনা বিশ্লেষণ চাইতে পারে। এরপর হচ্ছে নবম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো।
নববন্ধ থেকে যে খ প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে খ প্রশ্নগুলো যেগুলো পড়তে হবে, রাদারফোর্ডের আলফা কণার বিক্ষেপণ পরীক্ষায় কিছু আলফা রশ্মি বেঁকে যাওয়ার কারণ ব্যাখ্যা যাইতে পারে। বোর কিভাবে রাদারফোর্ডের পরমাণু মডেলকে সংশোধন করেছিলেন সে সম্পর্কে ব্যাখ্যা চাইতে পারে। রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মূল পার্থক্য কী? পরমাণু নিউক্লিয়াসের ইলেকট্রন নেই অথচ বিটা ক্ষয়ে ইলেকট্রন নির্গত হয় কেন ব্যাখ্যা করো। এক্স রে এবং গামা রশ্মির উৎপত্তিস্থল কী? রেডনের অধ্যায় যদি 3.82 দিন বলতে কী বুঝো ব্যাখ্যা করো। তেজস্ক্রিয়তার কারণ ব্যাখ্যা করো। কোনো একটি নিউক্লিয়াসের বন্ধন শক্তি যদি 8 মেগা ইলেকট্রন ভোল্ট বলতে কী বুঝো। নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়া উৎপত্তি শক্তির কারণ কী? এরপর দশম অধ্যায় থেকে যে ক প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো। বহির্জাত অর্ধপরিবাহী কাকে বলা? ড্রপিং কি? এন টাইপ অর্ধপরিবাহী কি? ব্রেকডাউন ভোল্টেজ কাকে বলা হয়? রেকটিফায়ার কি? হেক্সাডেসিমাল নম্বর পদ্ধতি কি ব্যাখ্যা করো, অথবা কি আসতে পারে। তাপমাত্রা, এরপরে খ প্রশ্নগুলো হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির সাথে অর্ধপরিবাহী রোধের কি পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো। তাপমাত্রার পরিবর্তন সাপেক্ষে অর্ধপরিবাহী এবং পরিবাহী রোধের মধ্যে ভিন্নতা দেখা যায় ব্যাখ্যা করো। এন টাইপ অর্ধপরিবাহীতে ঋণাত্মক আদান বাহক থাকার কারণ কি ব্যাখ্যা করো। এন টাইপ অর্ধপরিবাহীর আদান কর্তৃক হোল ব্যাখ্যা করো। এরপর এই অধ্যায় থেকে আরও যে খ প্রশ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী তড়িৎ নিরপেক্ষ কিনা ব্যাখ্যা করো। পি টাইপ অর্ধপরিবাহী তড়িৎ নিরপেক্ষ কিনা ব্যাখ্যা করো। বিশুদ্ধ অর্ধপরিবাহীতে অপদ্রব্য মিশ্রিত করা হয় কেন ব্যাখ্যা করো। ডোপিং কীভাবে তড়িৎ পরিবাহিতাকে প্রভাবিত করে ব্যাখ্যা করো। অ্যানালগ পদ্ধতি এবং ডিজিটাল পদ্ধতি এক না ভিন্ন ব্যাখ্যা করো। একটি ট্রানজিস্টরের বেস ইমিটার বাইসিং কি একই রকম হওয়া উচিত ব্যাখ্যা করো। এনপিএন ট্রানজিস্টর এবং পিএনপি ট্রানজিস্টরের চেয়ে বেশি কার্যকর ব্যাখ্যা করো। ট্রানজিস্টরের ইমিটার ও বেস সমপরিমাণ ড্রপায়িত থাকে না কেন ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই অধ্যায় থেকে আরও যে খ প্রশ্নগুলো রয়েছে, ট্রানজিস্টর কীভাবে সুইচ হিসাবে কাজ করে ব্যাখ্যা করো। NAND-কে সার্বজনীন গেট বলা হয় কেন ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে বর্তনীর প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক নির্ণয় করো। বর্তনী থেকে 100% ভোল্টেজ গেইন করা সম্ভব কিনা গাণিতিক বা বিশ্লেষণ চাইতে পারে। এমিটার প্রবাহ নির্ণয় করো। মুক্ত ইলেকট্রন নষ্ট হলে প্রবাহ বিবর্ধকের মানের কি কোনো পরিবর্তন হবে ব্যাখ্যা করো। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। এই ছিল সুপ্রিয় শিক্ষার্থী অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে সৃজনশীলের অংশ। তোমরা আশা করি এই পার্টগুলো ভালোভাবে ক খ ঘ গ অংশগুলো যদি দেখে যাও তাহলে তোমাদের আর সমস্যা হবে না। তাহলে আজ এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।